জীবন দশায় একবার চন্দ্রতাল হ্রদ দেখতে চাই। চারিদিকে বরফাবৃত উচ্চ ধূসর পর্বতমালা, তার মাঝে সুন্দর নীলাভ জলরাশি, যেন বৈকুণ্ঠের জলধারা, অর্থাৎ জীবনকালে স্বর্গদর্শন। এই ভ্রমণ পিপাসা মনে নিয়েই আমাদের যাত্রা এবারের কিন্নর কল্পা লাহুল স্পিতির উদ্দেশ্যে। স্পিতি কথার অর্থ দ্য মিডিল ল্যান্ড বা মধ্যবর্তী অংশ ভারত ও তিব্বতের, যেটি হিমাচল প্রদেশের একটি বিচ্ছিন্ন উপত্যকা। মনোমুগ্ধকর সৌন্দর্য, দুর্গম পাহাড়, ঐতিহাসিক মঠ, আঁকাবাঁকা নদী, তিব্বতীয় ঘর, লুকানো ঝর্ণা, মন মাতানো গ্রাম আর অপ্রত্যাশিত রাস্তার বাঁক। স্পিতি হিমালয়ের ঠান্ডা মরুভূমি, যা পদে পদে আপনাকে জানান দেবে আমি লাদাখ থেকে কোনো অংশেই কম নই। গ্রীষ্ম হোক বা শীত, আমার দুই রূপই তোমাকে মাতানোর জন্য যথেষ্ট। আজ আমরা এই স্পিতি ভ্যালি ভ্রমণ করব কিন্নর কল্পাসহ 7 রাত 8 দিনে। জানি একটু টাইট হবে, তবে খরচা বাঁচবে অনেক। তার জন্যই থাকতে হবে এই 8 দিনের ভ্রমণের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট, যাতে হেট্রিক জার্নি কম হয় এবং কোনো দর্শনীয় স্থান তাড়াহুড়োর কারণে যাতে বাদ না পড়ে। আর তার জন্যই আপনারা এসেছেন সঠিক চ্যানেলে। আজকের ভিডিওটি শেষ অবধি দেখলে কিন্নর কল্পা লাহুল স্পিতি ট্যুর নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও আপনার খুলে দেখতে হবে না, এটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি। তাই বলবো, ভিডিওটি ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করুন আর কমেন্টে লিখুন কবে যেতে চান স্পিতি ভ্যালি ভ্রমণে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কিভাবে স্পিতি ভ্যালি পৌঁছাবেন, কখন যাবেন, কোন পথে যাবেন, কোথায় কোথায় রাত্রিবাস করবেন, কি কি দেখবেন, আর সবথেকে ইম্পর্টেন্ট মাত্র 18,000 টাকার বিনিময়ে এই ট্যুর কিভাবে সম্পন্ন করবেন। তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের 6 ইঞ্চি স্ক্রিনে। আর এই ট্যুর যদি আপনি হেডেক ফ্রিভাবে একদম বেস্ট এক্সপিরিয়েন্সের সাথে করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে। মাত্র 18,000 টাকার বিনিময়ে আর্টিকা গাড়িতে 5 জনের গ্রুপে গেলে এই ট্যুর সম্পন্ন করতে পারবেন। আমরাও এই ট্যুর পিকার্সের সাথেই করেছিলাম। খুবই ভালো সার্ভিস, একদম 10-এ 10। ওনাদের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম। খুবই ট্রাস্টেড সংস্থা, এনাদের সাথে স্পিতি ভ্রমণ আপনি নির্ঝঞ্ঝাটে করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্পিতি কখন যাবেন? স্পিতি ট্যুরের সময়কে 3 পর্যায়ে ভাগ করা যায়। স্পিতির সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। যারা অল্প ঠান্ডা ও পুরো স্পিতি ভ্রমণ একবারে করতে চান, কোথাও না থেমে না দাঁড়িয়ে, এবং চন্দ্রতাল লেক দেখতে চান, তাদের জন্য এই সময়টা হলো বেস্ট। যারা একটু ঠান্ডা সহ্য করতে পারবেন, তারা নভেম্বর এবং মার্চ এপ্রিল মাসে স্পিতির প্ল্যান করতে পারেন। তখন অল্প বরফ এবং মোটামুটি ঠান্ডা অনুভব করতে পারবেন। তবে চন্দ্রতাল যাওয়ার রাস্তা বন্ধও থাকতে পারে। এছাড়া বর্তমানে ভীষণ একটি ট্রেন্ড চলছে উইন্টার স্পিতির, যার সময় হলো নভেম্বর থেকে মার্চ বা প্রিসাইসলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। কিন্তু এই সময় এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, পুরো স্পিতি মাইনাস টেম্পারেচারে চলে যায়, চারিদিকে সাদা বরফে ঢেকে যায়। যেহেতু স্পিতি হাই অল্টিটিউডে অবস্থিত, তাই কমজোরি হৃদয় নিয়ে এই সময়টা কিন্তু আপনার জন্য মোটেও সঠিক নয়। কারণ আমরা সামার স্পিতিতেই অসুস্থ হয়ে পড়েছিলাম, আর উইন্টারে গেলে যে কি হতো ভেবেই পাই না। তাই আপনার স্পিতি ট্যুরের টাইম আপনি নিজে ঠিক করে নিতে পারেন। স্পিতি কিভাবে যাবেন? স্পিতি ভ্রমণের 4টি অংশ: কল্পা, কিন্নর, লাহুল ও স্পিতি। এই সব জায়গায় যদি আপনাকে ভ্রমণ করতে হয়, তাহলে আপনাকে আসতে হবে এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে। এটা হবে সামার স্পিতি ট্যুর, আর আমরাও আজকের ভিডিওতে এই সামার স্পিতি কমপ্লিট করব। স্পিতি ভ্রমণের ম্যাপ যদি দেখি, তাহলে 2টি পথে যাত্রা করলে আপনি স্পিতি পৌঁছাতে পারবেন। 1 সিমলা হয়ে, 2 মানালি হয়ে। তবে সিমলার পথই কিন্তু জনপ্রিয়, কারণ এই পথে স্থানের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। এতে হাই অল্টিটিউডে শরীর অ্যাডজাস্ট করতে সময় নেয়। তবে আপনি সিমলা দিয়ে আসুন বা মানালি দিয়ে, তার জন্য সবার প্রথমে আপনার বাড়ি থেকে পৌঁছাতে হবে দিল্লি বা চণ্ডীগড়। আমরা ট্যুর পিকার্সের প্যাকেজ নিয়েছিলাম, তাই এটি শুরু হয় চণ্ডীগড় থেকে এবং শেষ হয় চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে পৌঁছাতে কলকাতা থেকে বেস্ট একটি ট্রেন আছে 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। আগের দিন রাত 9:55-তে ছেড়ে 27 ঘন্টা 40 মিনিট পর রাত 1:35-এ চণ্ডীগড় স্টেশনে পৌঁছাবে, আর কালকায় পৌঁছাবে ভোর 3টেই। তবে চিন্তার কারণ নেই, এই ট্রেন 90% টাইমে লেটে চলে, অর্থাৎ
চণ্ডীগড়ে পৌঁছায় মোটামুটি ভোরে এবং কালকায় পৌঁছায় মোটামুটি সকালে। তাই আপনার পিক আপ চণ্ডীগড় থাকলেও আপনি কালকা পর্যন্ত যদি ট্রেন যাত্রা করে থাকেন তাহলে আপনার গাড়ি কালকা থেকে আপনাকে পিক আপ করবে, সেক্ষেত্রে গাড়িতে জার্নি আপনার কম হবে। চণ্ডীগড়ে পৌঁছে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম সকাল সকাল। ট্যুর পিকার্স থেকে আমাদের জন্য আর্টিগা গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সিমলার দিকে। আমরা সিমলা হয়ে যাত্রা শুরু করব এবং মানালিতে আমাদের যাত্রা শেষ হবে। লাউলি স্পিতি ট্যুর প্ল্যান। চলুন চণ্ডীগড় থেকে স্পিতি যেতে যেতে আমরা স্পিতি ভ্যালির ম্যাপটা একটু বুঝে নিই। আমাদের স্পিতি ভ্যালি ভ্রমণ 8 দিনের, 6টি জায়গাতে আমরা রাত্রিবাস করব। প্রথম দিন আমরা চণ্ডীগড় থেকে সিমলার পথ ধরে সোজা সাইট সিন করতে করতে পৌঁছে যাব সারাহান এবং রাত্রিবাস করব। ডে 2তে সারাহান থেকে আমরা রওনা দেব চিটকুলের উদ্দেশ্যে। রাস্তায় সমস্ত সাইট সিন দেখে আমরা চিটকুলে নদীর পাড়ে টেন্টে রাত্রিবাস করব, নয়তো ফিরে আসব সাংলাতে এবং সেখানে রাত্রিবাস করব। ডে 3তে সাংলা থেকে রওনা দেব কল্পার উদ্দেশ্যে। এখান থেকে কিন্নর কৈলাস দেখে আমরা যাত্রা শুরু করব নাকোর দিকে। যদি এই যাত্রা আমাদের 8 রাত 9 দিনের হতো তাহলে আমরা কল্পাতে 1 রাত স্টে করতাম, তবে সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো নাকোতে এবং সেখানে রাত্রিবাস করব। ডে 4-এ নাকো থেকে আমরা রওনা দেব কাজার উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের মেইন স্পিতি ভ্যালি শুরু হবে। সমস্ত সাইট সিন করে অসাধারণ ল্যান্ডস্কেপ দেখে আমরা পৌঁছে যাব কাজাতে এবং সেখানে রাত্রিবাস করব। ডে 5-এও কাজাতেই আমরা রাত্রিবাস করব এবং সেখান থেকে ঘুরে দেখে নেব পৃথিবীর উচ্চতম কিছু অংশ। ডে 6-এ আমরা কাজা থেকে রওনা দেব লোসারের উদ্দেশ্যে। রাস্তায় বেশ অনেক সাইট সিন কমপ্লিট করব এবং সেখানে রাত্রিবাস করব। এক্ষেত্রে অনেকে চন্দ্রতাল লেকের কাছেও কিন্তু টেন্ট খাটিয়ে রাত্রিবাস করেন, তবে সেখানকার রাতের প্রচণ্ড ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকলে তবেই এই সিদ্ধান্ত নেবেন, নয়তো লোসারেই থাকুন। ডে 7-এ হবে আমাদের একদম টাফ জার্নি, কারণ আমরা লোসার থেকে কুঞ্জুম পাস হয়ে চন্দ্রতাল দেখে অটল টানেল হয়ে সোজা রওনা দেব মানালির উদ্দেশ্যে এবং মানালি পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যাবে, সেখানেই রাত্রিবাস করব। ডে 8-এ মানালি থেকে সোজা রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সেখান থেকে রাতের নেতাজি এক্সপ্রেস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং এভাবে আমাদের ট্যুর কমপ্লিট হবে। আমরা দেখতে দেখতেই অনেকটা পথ চলে এসেছি। রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। মাথায় রাখবেন 18,000 টাকার এই প্যাকেজে আপনার শুধুমাত্র ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুডেড এবং লাঞ্চ আপনাকে নিজের খরচে রাস্তাতেই করতে হবে। এছাড়াও প্রথম দিনের ব্রেকফাস্টও নিজের খরচেই করতে হবে। এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দিলাম। যদিও আজ আমরা সিমলাতে রাত্রিবাস করব না, আমরা আগেই সিমলা মানালি ঘুরেছি, তাই সিমলাকে স্কিপ করে আমরা পৌঁছে যাব সারাহান। চণ্ডীগড় থেকে আমাদের প্রথম দিনের যাত্রা হবে 270 কিলোমিটার। রাস্তায় দেখে নেব গ্রিন ভ্যালি, কুফরি, নারকান্ডা ও মাতা মন্দির। কুফরি, যেটা সিমলার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। সিমলাতে বরফ বা স্নো না দেখতে পেলেও কুফরিতে কিন্তু দেখতে পাওয়া যায়। এর অল্টিটিউড প্রায় 9,000 ফিটের কাছাকাছি। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। এখানে আমরা দাঁড়াইনি, যেহেতু আমরা আগে কুফরিতে এসেছি। এখান থেকে আমরা সামনের দিকে এগোলাম। দুপুরে রাস্তায় একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে মধ্যাহ্নভোজ সেরে নিলাম। এখান থেকে আমরা রওনা দিলাম নারকান্ডার উদ্দেশ্যে। এ যাত্রাতে অনেকে কিন্তু নারকান্ডাতেও রাত্রিবাস করেন, তবে আমরা আরও এগিয়ে যেতে চাই সারাহানের পথে। বেশ এখন অনেকটা বিকেল হয়ে এসেছে, রাস্তার দুধার পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা স্পিতি ট্যুরে আছি। যেতে যেতে এক্সট্রা খরচের কথা যদি বলে রাখি তাহলে ট্রেনের যাতায়াত, দুপুরের খাবার, এন্ট্রি ফি এগুলি এক্সট্রা, বাকিটা 18,000 টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুড। দেখতে দেখতেই আমরা জেওরি বাজারে এসে পৌঁছালাম। এখানে মূল রাস্তা থেকে ওপরের ডান দিকে সারাহানের পথে রওনা হতে হবে। সারাহান পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। হোটেলে চেক ইন করলাম। হোটেলটা দারুণ, এটা প্রোভাইড করেছেন বিশ্বজ্যোতি দা। বলতেই হবে যে এখান থেকে বাইরের ভিউ অসাধারণ। রাতে আমরা এখানে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 2, পরের দিন সকালে আমরা এখান থেকে ভীমকালী মন্দির দর্শন করতে গেলাম। পায়ে হাঁটা পথ। এটি হলো মাতা সতীর 51 শক্তিপীঠের একটি। এখানে মায়ের কানের অংশ পতিত হয়। এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় শ্রীখণ্ড কৈলাস। জায়গাটি খুবই দারুণ, আপনার এখানে ভালো লাগবে, কারণ এখানে আছে পুরানো রাজবাড়ি।
এগুলি দেখে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে রওনা দিন সাংলার উদ্দেশ্যে। যত সামনের দিকে এগোচ্ছি তত রাস্তার দৃশ্য পরিবর্তন হচ্ছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে থাকছে। এখানকার রাস্তা অসাধারণভাবে তৈরি। মাথার ওপরে হ্যাঙ্গিং অবস্থায় এই পাথরগুলি ঝুলছে, এভাবেই মাঝখান দিয়ে কেটে রাস্তা বার করা হয়েছে। সামনের দিকে এগোতেই আমরা দেখতে পেলাম একটি ওয়াটারফল। ওয়াটারফল দেখে আমরা সামনের দিকে এগোলাম এবং দেখতে পেলাম রক টানেল, যেটি স্পিতি ট্যুরের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখনই আপনি স্পিতির ভিডিও দেখবেন না কেন, তখন কিন্তু এই রক টানেলের দৃশ্য অবশ্যই দেখতে পাবেন। কিভাবে যে রাস্তা কেটে বানানো হয়েছে আপনি দেখলেই অবাক হবেন। রক টানেল দেখে আমরা সামনের দিকে এগোলাম। সামনে এলো মাতা দেবীর মন্দির। এগুলি দেখে আমরা এগোচ্ছি কাটচাম ড্যাম দেখার জন্য। এটা কোনো দেখার জায়গা নয়, তবুও ড্যাম দেখে মন ভরে গেল। পাশ দিয়ে বয়ে গেছে বাসপা নদী। এখানে দুটি নদীর মিলনস্থল। রাস্তার বাঁক এবার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা এবার একটু খারাপ রাস্তায় ওপরের দিকে এগোচ্ছি। আজকে আমাদের দেখার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কামরু ফোর্ট। সাংলা গ্রামের আগে এই কামরু ফোর্ট অবস্থিত। কামরু ফোর্ট যাওয়ার জন্য বেশ অনেকটাই হেঁটে যেতে হয়। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সুন্দর একটি আপেল বাগানে। কামরু ফোর্ট যাওয়ার আগে বেশ কয়েকটি আপেলের সাথে আমরা ছবি তুলে নিলাম এবং হাঁটা শুরু করলাম কামরু ফোর্টের উদ্দেশ্যে। কামরু ফোর্ট যাওয়ার আগে আছে কিন্তু বদ্রীনাথের মন্দির। এটি দেখে ওপরের দিকে উঠে কামরু ফোর্টে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু মাথায় টুপি পরতে হবে। এখানে আছে কামাখ্যা মাতার মন্দির। পাশে আছে পুরানো কামরু ফোর্ট, যেটি কাঠের তৈরি। এখান থেকে পুরো সাংলার দুর্দান্ত সুন্দর ভিউ আসে। এটা দেখে আমরা সাংলা বাজারে চলে আসলাম এবং দুপুরের খাবার খেয়ে নিলাম। এখান থেকে আমরা রওনা দিলাম চিটকুলের উদ্দেশ্যে, যেখান দিয়ে বয়ে গেছে বাসপা নদী। চিটকুল কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। নদীর পাশে টেন্ট খাটিয়ে আপনি কিন্তু রাত্রিবাস করতে পারেন। তবে ঠান্ডার মধ্যে আমাদের নদীর পাশে থাকার কিন্তু কোনো চিন্তাভাবনা নেই। তাই এখানকার অপূর্ব সুন্দর সৌন্দর্য এবং সূর্যাস্ত দেখে রওনা দিলাম সাংলার হোমস্টের উদ্দেশ্যে। সাংলাতে আমাদের যে হোমস্টেটি দেওয়া হয়েছিল তার রুমগুলি বেশ সুন্দর, খাওয়া দাওয়া বেশ দারুণ। হোমস্টেতে আছে আপেল গাছ। এখানে আমরা রাত্রিবাস করলাম। ডে 3। আজ সাংলা থেকে আমরা রওনা দেব নাকোর উদ্দেশ্যে। রাস্তায় অনেক কিছুই দেখার আছে। আজ কভার হবে প্রায় 150 কিলোমিটার ডিস্টেন্স। তবে সবার প্রথমে আমরা কল্পা বা রেকনপিওর দিকে রওনা দেব। দুটির নাম আলাদা হলেও জায়গা কিন্তু একই। রাস্তায় পড়বে সুইসাইড পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের ঢাল একদম খাড়ায়, অর্থাৎ ওপর থেকে পড়লে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। তাই জায়গার নাম পড়েছে সুইসাইড পয়েন্ট। এটা কিন্নুরের মধ্যে পড়ে। এটি দেখে আমরা পৌঁছে গেলাম চিনি ভিলেজ হয়ে রোগী ভিলেজে, যেখান থেকে কিন্নর কৈলাস একদম স্পষ্টভাবে দেখা যায়। 89 ফিট উঁচু প্রাকৃতিক শিবলিঙ্গ। আমরা এখান থেকে ব্যাক করার সময় চিনি গ্রামের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। দেখে নিলাম কল্পা মনেস্ট্রি। রাস্তায় কিছু আপেল বাগানের সাথেও পরিচয় হলো এবং তারপর রওনা দিলাম নাকোর উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপ এবার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। মনে হচ্ছে লাদাখের কোনো গ্রামে এসে হাজির। যদিও হিমাচলে স্পিতির সৌন্দর্যকে স্পিতি বলাই ভালো, লাদাখ নয়। দেখতে দেখতে দুপুরের দিকে আমরা এসে পৌঁছালাম খোয়াবে। এখানে স্পিতি নদী শতদ্রু বা সুতলজের সাথে মিলিত হয়ে সুতলেজ নদী হয়ে প্রবাহিত হয়েছে। এখানে আমরা অনেক সময় কাটিয়ে সামনের দিকে রওনা দিলাম। আমরা যে পথ ধরছি সেটার পাশ দিয়ে একদম কুঞ্জুম পর্যন্ত এই পাশ বরাবর স্পিতি নদী আমাদের সাথেই থাকবে।
রাস্তার বাঁক, ধূসর পর্বতমালা, ঠান্ডা আবহাওয়া, রোদ্দুরের হালকা মেজাজ, মন মাতানো উপত্যকাকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম নাকো লেকের কাছে। নাকোকে বলা হয় এ ডোর টু এ হোলি প্লেস। নাকোর পর থেকে পরপর করে মনেস্ট্রি শুরু হবে এবং একের পর এক নিদারুণ স্থাপত্য আপনার সামনে প্রকট হবে। নাকো লেক দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে গাছের পাতাগুলি একদম হলুদ হয়ে রয়েছে আর তার মাঝে নীল সাদা লেক। হলুদ নীলের এক নিদারুণ কম্বিনেশন। এটি দেখে আমরা রওনা দিলাম নাকোর আমাদের হোটেলের উদ্দেশ্যে। নাকোর হোটেলটা বেশ সুন্দর, দারুণ লেগেছিল আমাদের এখানকার অ্যাম্বিয়েন্স। এগুলি সবই কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সির প্যাকেজের মধ্যেই ছিল, তাই তো আমরা নিয়েছিলাম ট্যুর পিকার্সের এই প্যাকেজ। রাতে দুর্দান্ত একটি ডিনার সেরে আমাদের আজকের দিনের সমাপ্তি ঘটল। ডে 4। আজ সকাল সকাল আমাদের হোটেল থেকে রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। আজ থেকে আমাদের মেন স্পিতি ভ্যালি শুরু হবে, যেটি পড়ে লাউল স্পিতি জেলায়। সবার প্রথমে আমরা দেখে নিলাম এখানকার মুনল্যান্ড। পাহাড়ের ভূমিরূপ অনেকটা চাঁদের ভূমিরূপের মতো, মনে হবে না যে পৃথিবীর কোনো অংশ, তাই এটাকে মুনল্যান্ডও বলা হয়। আপনাকে বলছি না স্পিতি আপনাকে মোহিত করবে, এর ল্যান্ডস্কেপ আপনাকে অবাক করে দেবে। মুনল্যান্ড দেখে আমরা এগোলাম গিউ মনেস্ট্রির দিকে। মেন রোড থেকে অনেকটাই বেশ ভেতরের দিকে যেতে হয়। চারিদিকে পাহাড়ে মোড়া এই উপত্যকার মাঝে অবস্থিত এই গিউ মনেস্ট্রি। ভেতর থেকে দারুণ লাগলো। এখানে সংরক্ষিত আছে 500 বছরের পুরানো বুদ্ধিস্ট মঙ্কের সেলফ মমিফাইড মমি, যেটি একদম ন্যাচারাল, কোনো কেমিক্যাল ছাড়াই এখানে সংরক্ষিত আছে। এটা কিন্তু মিশরীয় মমির মতো নয়। এটি মাস্ট ভিজিটেড প্লেস। এটি দেখে আমরা রওনা দিলাম টাবোর দিকে। রাস্তায় স্পিতি নদী আমাদের পাশ বরাবর বয়ে চলেছে নীলাভ সাদা জলধারা নিয়ে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম টাবো গ্রামে। এসব গ্রাম যুগ প্রাচীন, আর এখানকার মনেস্ট্রি ও পেন্টিংসও 1000 বছরের পুরানো। মাটির এই মনেস্ট্রি আপনাকে একদম নিয়ে যাবে 10ম শতাব্দীতে। এটি বহুবার ভূমিকম্পের ফলে ধ্বংস হয়েছে, তবুও পুনর্নির্মাণ হয়েছে বারংবার। পাশে নতুন মনেস্ট্রিও বানানো হয়েছে। অনেকে টাবোতে রাত্রিবাস করেন, তবে আজ আমরা বেরিয়েছি কাজার উদ্দেশ্যে, তাই এখানে আমরা রাত্রিবাস করলাম না। টাবো দেখে আমরা সামনের পথ ধরেছি। এবার স্পিতি নদী রাস্তার একদম পাশ দিয়ে বইছে, তাই এক জায়গায় নেমে পড়লাম। নদীতে বসে একটু জলকেলি করলাম, তবে এখানে বেশি সময় কাটালাম না, কারণ বরফ গলা জল বরফের মতো ঠান্ডা, একটুতেই শরীর খারাপ হয়ে যেতে পারে। এখান থেকে আমরা সামনের দিকে রওনা দিলাম। নীল ধূসর হলুদ ল্যান্ডস্কেপ দেখতে দেখতে বহু পথ পেরিয়ে এগোচ্ছি সামনের দিকে। এই পথে কিন্তু পাহাড়ি ছাগলের সাথে সাথে স্নো লেপার্ড দেখার সম্ভাবনাও অনেকটাই। চোখ ফিরিয়ে রয়েছি রাস্তার দিকেই, যদি কোনো কিছু দেখা যায় এই আশায়। দেখতে দেখতে আমরা পৌঁছালাম ধনকর মনেস্ট্রিতে। পাহাড়ের ঢালে অবস্থিত এটি বহু পুরাতন একটি মনেস্ট্রি। অভাবনীয় সুন্দর একটি স্থাপত্য, পাহাড়ের ঢালে কয়েকশো বছর ধরে সগর্বে বিরাজমান। মনে হবে আঠা দিয়ে কেউ পাহাড়ের গায়ে চিপকে রেখেছে এই মনেস্ট্রিকে, তবে এর ইঞ্জিনিয়ারিং মানবার মতোই। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং বহু ঐতিহাসিক জিনিসের সাক্ষী হলাম। এখান থেকে বেরিয়ে বাইরের রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। আজ হাতে সময় নেই, তবে এ যাত্রায় একদিন বেশি পেলে নিশ্চয়ই ঘুরে দেখে নিতাম পিন ভ্যালি, যেখানে স্নো লেপার্ডের একদম বাসা। তবে আজকের জার্নিটা অনেকটাই বড়, তাই পিন ভ্যালি না গিয়ে রওনা দিলাম কাজার উদ্দেশ্যে। বিকালের মধ্যেই এসে পৌঁছালাম আমাদের কাজার হোটেলে। লাউল স্পিতি জেলার এটিই মূল শহর। এখানে সারা বছরই প্রায় রাত্রেবেলা 0 ডিগ্রি বা মাইনাসে টেম্পারেচার চলে যায়, তাই ঠান্ডা প্রচণ্ড। আপনারা চাইলে বিকালে কাজা মার্কেটটি ঘুরে দেখে নিতে পারেন। রাতে ডিনার সেরে এখানে ঘুমিয়ে পড়লাম। ডে 5। আজও আমরা কাজাতেই রাত্রিবাস করব, তাই একটু লেটে ঘুম থেকে উঠেছিলাম। এখানে বেশ কয়েকটি সাইট সিন আছে এবং এই কয়েকদিনে বেশ জার্নিও হয়ে গেছে, তাই আজকে একটু রেস্টেরও প্রয়োজন। একটু লেট করে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম কাজা সাইট সিন করার জন্য। সবার প্রথমে আমরা যাব লাংজা গ্রাম ঘুরতে। ছবির মতো সুন্দর এই গ্রামের পথ ও ল্যান্ডস্কেপ আপনার শরীরে এক আলাদা উদ্দীপনার সঞ্চার করবে। আমরা এই অপূর্ব পথের সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছালাম লাংজা গ্রামে, যার উচ্চতা 14,500 ফিট।
এখানে আছে 35 ফুট উঁচু মেডিটেটিং বুদ্ধা মূর্তি আর সামনেই অভাবনীয় ল্যান্ডস্কেপ। এই গ্রামকে ফসিলস গ্রামও বলে, কারণ এখানে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এবার মনে হচ্ছে আসল স্পিতির ফিল পাচ্ছি। এখান থেকে আমরা রওনা দিলাম কমিক ভিলেজের দিকে। এই গ্রামের উচ্চতা 15,049 ফিট, যেটি পৃথিবীর উচ্চতম মোটরেবল ভিলেজ, অর্থাৎ এখানে মোটর চালিত গাড়ি পৌঁছে যায়। এখানে আছে 500 বছরের পুরানো লুংডুপ সেমো গুম্পা, আর নিচে স্পিতি ভ্যালির অংশ একদম পাগল করার মতো। এখানে বেশ অনেক সময় কাটিয়ে এখান থেকে রওনা দিলাম হিক্কিম গ্রামের দিকে, যার উচ্চতা 14,567 ফিট। এখানে আছে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। এখান থেকে আপনি নিজের বাড়ির জন্য পোস্টকার্ড কিনে পোস্ট করতে পারেন। তবে আমি বাড়ির জন্য পোস্টকার্ড কিনে সেন্ড করলেও সেই পোস্টকার্ড কিন্তু বাড়িতে পৌঁছায়নি, এবং আমি অনেক ভিডিওতেই এমন কমপ্লেন পেয়েছি যে এই জায়গাকার পোস্টকার্ড বাড়িতে কিন্তু পৌঁছায় না। দূরদৃষ্টিতে এটি আমার মনে হয় যে এখানকার পর্যটনের জন্য কিন্তু ক্ষতিরই কারণ। এখান থেকে যে পোস্টকার্ড পাঠানো হয় সেগুলি কিন্তু বাড়িতে পৌঁছানো উচিত, নয়তো ধীরে ধীরে এখানকার আর্থসামাজিক উন্নতি বাধা হতে পারে। কারণ একটি পোস্টকার্ড এখানে 40 টাকা করে বিক্রি হয়। সিজন টাইমে প্রায় পার ডে 3 থেকে 4 হাজার কার্ড এখানে বিক্রি হয়, এবং পুরো গ্রামের সংসার চলে এই কার্ড বিক্রির মাধ্যমে। তবে এই কার্ড যদি পোস্ট করা সত্ত্বেও বাড়িতে না পৌঁছায়, তাহলে সেই হিপোক্রেসি কিন্তু বেশি দিন টিকবে না। যাই হোক, এখানে অনেক সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম কাজার দিকে। এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই বিকালে আর মার্কেটে বের হইনি। আপনারা চাইলে মার্কেটে বেরিয়ে ড্রাই ফ্রুটস কিনতে পারেন আপেল ও মশলা। রাতে খাওয়া দাওয়া সেরে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ডে 6। আজ সকালে ব্রেকফাস্ট করে আমাদের কাজার হোটেল ছেড়ে রওনা দিতে হবে চন্দ্রতালের দিকে। রাস্তায় পড়বে অভাবনীয় কিছু জায়গা, যা আপনাকে মাতোয়ারা করে তুলবে স্পিতির প্রেমে। কাজা থেকে চন্দ্রতালের দূরত্ব 100 কিলোমিটার। আজ রাতে আপনারা চন্দ্রতালের পাশে টেন্টে স্টে করতে পারেন। তবে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই ঠিক করেছিলাম কাজা থেকে 60 কিলোমিটার দূরে লোসারে রাত্রিবাস করব। লোসারি হলো এই চন্দ্রতালের একদম পাশের স্টে বা থাকবার জায়গা। সবার প্রথমে আমরা গিয়েছিলাম স্পিতির বিখ্যাত কি মনেস্ট্রি দেখার জন্য। গুগলে স্পিতি বলে সার্চ করলেই যে ছবিটি সবার প্রথমে ভেসে ওঠে সেটি হলো এই কি মনেস্ট্রি। এটি হিমাচলের সবথেকে বড় মনেস্ট্রি। প্রায় 1000 বছরের পুরানো এই মনেস্ট্রি 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে একসাথে প্রায় 300 মঙ্ক বা বুদ্ধিস্ট লামারা থাকেন। দূর থেকে দেখলে এটি যেন কোনো মৌচাকের স্ট্রাকচারের মতো লাগে। শীতের সময় চারিদিকে বরফে ঢেকে গেলে অপূর্ব সুন্দর শীতলতা মনের চক্ষুকে শান্ত ও স্নিগ্ধ করে দেয়। তবে এখনও যে স্নিগ্ধ করছে না তেমনটা নয়। এর পাশে রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম কিব্বার গ্রামের দিকে। কিব্বার গ্রাম ছোট্ট একটি গ্রাম, তবে স্নো লেপার্ড দেখার জন্য কিন্তু বিখ্যাত। শীতকালে এখানে অবশ্যই স্নো লেপার্ড দেখতে পাবেন। কিব্বার গ্রাম দেখে আমরা এগোলাম লোসারের দিকে। মাঝে পড়ল চিচাম ব্রিজ, যা কিব্বার ও চিচাম গ্রামকে যুক্ত করেছে। 13,596 ফিট উচ্চতায় অবস্থিত এই চিচাম ব্রিজ এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজ। মাঝে মাঝে ভাবলেই অবাক লাগে, পৃথিবীর বেশিরভাগ উচ্চতম স্থানই কিন্তু ভারতের কোনো না কোনো রাজ্যের। সেই হিমাচল হোক বা সিকিম, লাদাখ হোক বা কাশ্মীর, অরুণাচল হোক বা উত্তরাখণ্ড, তবুও ভারত নাকি পিছিয়ে পড়া দেশ। এই দুদিনে যা যা সাইট সিন হলো তার বেশিরভাগই পৃথিবীর উচ্চতম বা এশিয়ার উচ্চতম স্থান। ভাবুন তো ভারতবর্ষ কতটা বিশাল, কতটা বৈচিত্র্যপূর্ণ, আর স্পিতির সৌন্দর্য এভাবে আপনাকে মুগ্ধ করবে। আমরা দেখতে দেখতে আমাদের লোসারের হোমস্টেতে এসে উপস্থিত হলাম। এখানে প্রচণ্ড ঠান্ডা। হোমস্টের অ্যাকোমোডেশনও যে খুব হাই তা নয়, কিন্তু এখানে এটাই যথেষ্ট। খাওয়া দাওয়া সেরে কম্বলের তলায় ঢুকে ঘুমিয়ে পড়লাম। ডে 7। আজ আমরা যাব স্পিতির মোস্ট পপুলার জায়গা চন্দ্রতাল লেক দেখার জন্য। আসলে উষ্ণতার পারদ ধীরে ধীরে চড়াটাই ভালো, তাই সপ্তম দিনে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আমরা ভ্রমণ করছি। আজ মনে উদ্যমও বেশ অনেকটাই। লোসার থেকে চন্দ্রতালের দূরত্ব 40 কিলোমিটার। তবে আজ আমরা কুঞ্জম পাস দেখে চন্দ্রতাল হয়ে মানালিতে ফিরব। সকালে বেরিয়ে মানালি পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বাজবে।
এখান থেকে পারমিট চেক করিয়ে আমরা এগোলাম সামনের দিকে। এরপর থেকে আর ফোনের কোনো নেটওয়ার্ক থাকবে না, অর্থাৎ সারাদিনে কিছু হয়ে গেলেও পুলিশের ওয়াকি টকি ছাড়া বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। পুরো স্পিতি ভ্যালিতে সব জায়গাতেই প্রায় এয়ারটেলের নেটওয়ার্ক ভালো ছিল এবং জিওর নেটওয়ার্ক বেশ অনেক জায়গাতেই ভালো, আবার অনেক জায়গাতেই একদমই নেই। আমরা দিগন্ত বিস্তৃত লাহুলের শুষ্ক মরুভূমির মধ্যে দিয়ে এগোচ্ছি কুঞ্জম পাসের দিকে। এটি লাহুল স্পিতির সবথেকে উচ্চতম পাস, যার অল্টিটিউড 14,931 ফিট। পাশে দেখা যায় বড় শিগগিরি হিমবাহ, চন্দ্রভাগা রেঞ্জ এবং স্পিতির ঠান্ডা মরুভূমির দণ্ডায়মান দৃশ্য। কুঞ্জম পাসে দেখার বেশি কিছু নেই, এই জাস্ট একটি মনেস্ট্রি। এটি দেখে আমরা রওনা দিলাম চন্দ্রতাল লেকের দিকে। রাস্তায় একটি বরফের ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়লাম। এপ্রিল, অক্টোবর ও নভেম্বর মাসে এলে এই ধরনের ঝর্ণাধারা সারা স্পিতিতেই দেখতে পাবেন, আর শীতের সময় এলে তো কোনো কিছু বলারই নেই। তবে সেই সময় চন্দ্রতাল লেক কিন্তু বন্ধ থাকবে। আমরা যে পথে মানালির উদ্দেশ্যে এগোচ্ছি সেই পথ থেকে 14 কিলোমিটার ভেতরে চন্দ্রতাল লেকের অবস্থান। রাস্তা খুবই খারাপ, কিন্তু ল্যান্ডস্কেপ আহারে অপূর্ব, মনের ডায়েরিতে চিরকালের জন্য লিখে রাখার মতো। ভাষায় বর্ণনা করা মুশকিলের বিষয়, তবুও যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি দেখে আমরা সামনের দিকে প্রায় 10 কিলোমিটার এগোতেই টেন্টের সন্ধান পেলাম। এখানে খোলা আকাশের নিচে টেন্টে রাত্রিবাস করেন বহু মানুষ। তবে আমরা এই প্রচণ্ড ঠান্ডাতে এখানে আর থাকিনি। আরও 2 কিলোমিটার সামনে আসতেই গাড়ি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমাদের পৌঁছাতে হবে সেই সুন্দর অভাবনীয় স্বর্গের উদ্দেশ্যে। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেই বহুল প্রতীক্ষিত, চারিদিকে ধূসর পাহাড়ে ঘেরা নীলাভ রঙের জলধারার কিনারে। এই জায়গা সত্যি মনের পাতায় লিখে রাখার মতো। কবি সত্যিই এই স্থানে নিজের কলমকে আটকে রাখতে পারেনি। আমি পারিনি নিজেকে ধরে রাখতে। প্রায় ঘন্টাখানেক সময় আমরা এখানে কাটালাম এবং তারপরে গাড়িতে এসে ব্যাক করলাম সোজা মানালির পথে। রাস্তায় খাওয়া দাওয়ার স্থান তেমন নেই বললেই চলে, তবু এক জায়গায় দাঁড়িয়ে আমরা সস্তার ভাত খেয়ে নিলাম। সন্ধ্যা 6টায় আমাদের মানালি পৌঁছানোর কথা ছিল, তবে রাস্তায় ডায়নামাইট ফাটিয়ে রাস্তা তৈরির কাজ চলছে, তাই আমাদের লেট হলো সেখানে। সন্ধ্যায় অটল টানেল পেরিয়ে আমরা ব্যাক করলাম মানালির হোটেলে। তখন বাজে রাত 9টা। মানালির হোটেলটা আমাদের দারুণ লাক্সারি প্রপার্টি দেওয়া হয়েছিল, থ্যাঙ্কস টু ট্যুর পিকার্স। আমরা রাতে রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 8। আমরা আজ সকাল সকাল এখান থেকে রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের আগে সিমলা মানালি ঘোরা আছে, তাই এইবারের স্পিতি ভ্রমণে এগুলি আমরা আমাদের ট্যুর প্ল্যানে রাখিনি। তবে আপনারা যদি রাখতে চান তাহলে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে সিমলা ও মানালির প্যাকেজটি যুক্ত করে নিতে পারেন। মানালি থেকে চণ্ডীগড়ের দূরত্ব 270 কিলোমিটার, সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আজ রাত্রেবেলা আমরা এখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং এখানেই জার্নি আমাদের শেষ হবে। এই যাত্রার কিছু গুরুত্বপূর্ণ টিপস। স্পিতি হাই অল্টিটিউডের জার্নি, তাই নিজের যাত্রা সিমলা থেকেই শুরু করুন, তাহলেই ধীরে ধীরে উচ্চতা বাড়বে এবং শরীরের সাথে সাথে সেটি অ্যাডজাস্ট হবে। ঠান্ডার সমস্যা থাকলে মে থেকে সেপ্টেম্বরের মধ্যেই স্পিতির প্ল্যান করুন। শ্বাসকষ্টের সমস্যা থাকলে অবশ্যই সঙ্গে অক্সিজেন পাম্প নিয়ে নিতে ভুলবেন না। সাথে থাকবে ডায়ামক্স, ডার্ক চকলেট, পপকর্ন, ভিক্স, জ্বরের ওষুধ, গা বমির ওষুধ, পালস ইত্যাদি। সঙ্গে ওআরএস ও অন্যান্য ড্রাই ফ্রুটসও রাখতে ভুলবেন না। রাখুন জিও এবং এয়ারটেলের সিম কার্ড, সঙ্গে পাওয়ার ব্যাংক, ভারী কাপড় এবং বেশ কিছু ক্যাশ টাকা, কারণ এখানে অনেক সময় নেটওয়ার্ক পাবে না, আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না। প্রতিটা রাতে অনেকটা সময় নিয়ে ঘুমান এবং পরের দিন গরম গরম জলে স্নান করে তারপর ঘুরতে বের হন, তাহলেই দেখবেন সুস্থ থাকবেন। চন্দ্রতাল লেক স্পিতির মূল আকর্ষণ, তবে মে থেকে অক্টোবর পর্যন্তই কিন্তু আপনি সেখানে যেতে পারবেন, আর বাকি স্পিতি বা কাজা পর্যন্ত আপনি সিমলা হয়ে সারা বছরই যেতে পারবেন। তবে শীতকালে চারিদিকে বরফে ঢেকে থাকে, এক্সট্রিম কন্ডিশন থাকায় এই সময় যাওয়ার চিন্তাভাবনা করলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে আর্টিকা গাড়িতে 5 জন গেলে এই ট্রিপে ট্যুর পিকার্স 18,000 টাকা পার হেডে সম্পূর্ণ ট্যুর কমপ্লিট করিয়ে দেবেন। সেক্ষেত্রে দুপুরের খাবার কিন্তু ইনক্লুড নেই। 8 দিনে 200 টাকা করে ধরলে দুপুরের খাওয়ার খরচ 1600 টাকা।
এবং স্লিপারে হাওড়া থেকে চণ্ডীগড়ের ভাড়া 700 টাকা করে 1400 টাকা, অর্থাৎ মোট এক্সট্রা 3000 টাকা আপনার খরচ হবে এবং সর্বমোট খরচ হবে 21,000 টাকা। সেক্ষেত্রে সঙ্গে 25,000 টাকা নিয়ে যাওয়াই ভালো। আজকের ভিডিওটি একটু বড় হলেও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে তবেই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে যারা আপনার সাথে এবছর স্পিতি ভ্যালির ট্যুর করবেন, আর কমেন্টে লিখবেন কবে আসছেন স্পিতি ট্যুরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে বলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। স্পিতি নিয়ে বিস্তারিত পার্ট বাই পার্ট ভিডিও আসবে আগামী 2 মাসের মধ্যেই। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।